ওয়েলকাম টু দিস লেকচার। আমি শেখ নওয়াজ হোসেন, তোমাদের নিট মেন্টর। আজকে আমরা পড়ব একদম নতুন চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশান। হিউম্যান রিপ্রোডাকশানকে বাংলায় কি বলা হয়? মানুষের জনন। এই চ্যাপ্টারটা অনেকটা ইন্টারেস্টিং। অনেক মানুষ অনেক কিছু উম্মিদ সহ চ্যাপ্টারটাকে দেখতে শুরু করে। তো বেসিক্যালি প্রথমেই কিছু জিনিস তোমাদেরকে আমি ধারণা ক্লিয়ার করে দিই। এই চ্যাপ্টারটা তোমরা যেটা ভাবছো সেই জিনিসটার উপরে সম্পূর্ণভাবে নয়, তবে যে জিনিসটা ভাবছো তার ফান্ডামেন্টাল একদম রুট বলতে পারো বা ফান্ডামেন্টাল বেস। এই চ্যাপ্টারটায় কী কী জিনিস জানবো? এই চ্যাপ্টারটায় আমরা প্রথমে জানবো যে একটা মেল একটা ফিমেল কীভাবে ডিফারেন্সিয়েট হয় বা কীভাবে তৈরি হয়। প্রথমে যখন জেনে যাবো যে কীভাবে তৈরি হয়, তারপর জানবো যে একটা মেল বডি কী পার্থক্য রাখে, একটা ফিমেল বডি কী পার্থক্য রাখে। তারপর পড়বো এই যে আসল মানেটা রিপ্রোডাকশান। রিপ্রোডাকশান অর্থ কী? না নতুন প্রজন্মের জন্ম দেওয়া। অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশান মানে কি? একটা নতুন মানুষের জন্ম দেওয়া। নতুন মানুষের জন্ম নিশ্চয়ই নতুন মানুষই দেবে। মেল এবং ফিমেল মিলে যে মানুষের জন্ম দেবে, সেক্ষেত্রে আমাদের জরুরি একটা জিনিস হচ্ছে গ্যামেট। কারণ মানুষ হচ্ছে উন্নত প্রাণী। মানুষ সেক্সুয়াল রিপ্রোডাকশান বা যৌন জননের মাধ্যমে মানুষেরই জন্ম দেবে। তো সেই ক্ষেত্রে গ্যামেট তৈরির পদ্ধতি পড়বো গ্যামেটোজেনেসিস, এবং তারপরে পড়বো যে কী করে ফার্টিলাইজেশন হয় এবং একটা বাচ্চা কীভাবে বড় হয় মায়ের পেটের মধ্যে, এবং বাচ্চার কীভাবে প্রসব হয়, যাকে বলা হয় পার্চুরেশন। এই কটা ঘটনা মিলেই আমাদের এই চ্যাপ্টারটা। সুতরাং একদম কনসেন্ট্রেশন দিয়ে ভালো করে শোনো। আজকে আমরা পড়বো মেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আছে, যে একটা মেল একটা ফিমেলের থেকে কী কারণে আলাদা, সেটা আজকে পড়বো। নেক্সট দিন আমরা পড়বো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে একটা বাচ্চা যখন মায়ের পেটে প্রথম বড় হয়, তার মধ্যে কি এমন জিনিস আছে যেটার কারণে একজন বাচ্চা, একটা ছেলে, একটা বাচ্চা একটা মেয়ে হিসাবে তৈরি হয়, মায়ের পেটে বড় হতে থাকে। তো সেই জিনিসটাই জানবো। তো বেসিক্যালি আমাদের একটা ছেলে বা একটা মেয়ে তৈরি হওয়ার জন্য যেই ক্রোমোজোমটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হলো ওয়াই ক্রোমোজোম। দেখো আমি লিখেছি যে হিউম্যান রিপ্রোডাকশনের দুটো পার্ট। একটা জিনিস হলো মেল আর একটা জিনিস হলো ফিমেল। অফকোর্স দুটো জিনিস আমার লাগবেই, মানে দুটো মানুষ আমার লাগবেই, তা নাহলে কিন্তু এটা সম্ভব নয়। এবার এই একটা মেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম কিন্তু প্রেজেন্ট থাকে। অপরদিকে একটা ফিমেলের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম কিন্তু অ্যাবসেন্ট থাকে। এবার প্রশ্ন যে এটা কেন বলছি, আমি এটা বলার কারণটাও তোমাদেরকে ব্যাখ্যা করি। আমি বললাম যে একটা কোনো মানুষের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে জনন নির্ধারণে বা লিঙ্গ নির্ধারণে যে ক্রোমোজোমটা মেন ভূমিকা পালন করে, সেটা হলো এই ওয়াই ক্রোমোজোম। এই ওয়াই ক্রোমোজোম মেলের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। আমরা জানি যে একটা মেলের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কি হয়ে থাকে? 44 প্লাস XY, নর্মাল একটা মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে কি হয়ে থাকে? 44, 44 প্লাস XX। সুতরাং এখানে কোনো রকম কিন্তু ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট থাকে না, এখানে ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। তাহলে প্রশ্ন যে মেল ফিমেলের তো আগে থেকেই তো ডিটারমাইন হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী হবে না। প্রথমে এই মেলের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের প্রেজেন্ট থাকবে, ফিমেলের ক্ষেত্রে থাকবে না। এবার এই ওয়াই ক্রোমোজোম যদি একটা মেলের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, তখন কি হয় না, এই মেলের ক্রোমোজোমের মধ্যে একটা বিশেষ জিন আছে, তার নাম হলো SRY বা TDF জিন। এই বিশেষ জিনটার কাজ কি না, এই বিশেষ জিনটাই যে আমাদের যে মেন সেক্স অর্গান অর্থাৎ টেস্টিস এবং ওভারি, এই দুটো তৈরি করতে বা ইন্ডিকেট করতে সাহায্য করে। কিভাবে করে? এই SRY বা TDF জিনটা কার মধ্যে প্রেজেন্ট থাকে? আমি বললাম ওয়াই ক্রোমোজোম। সুতরাং ওয়াই ক্রোমোজোমের মধ্যে যদি প্রেজেন্ট থাকে, তাহলে মেলের ক্ষেত্রে এই জিনটা আমরা প্রেজেন্ট পাবো, কিন্তু ফিমেলের ক্ষেত্রে কি এই জিনটা পাবো না। এবার এই জিনটা যদি মেলের ক্ষেত্রে থাকে, তখন ও যে সেক্স অর্গানটা জন্ম দেয় সেটা হলো টেস্টিস। টেস্টিসকে বাংলায় কি বলা হয় থাকে? শুক্রাশয়। যেহেতু নিটের ক্লাস, আমি চেষ্টা করবো এনসিইআরটির প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের যাতে ক্লিয়ার হয়, সেই সঙ্গে যারা বোর্ডসের জন্য ক্লাস 12 প্রিপারেশন নিচ্ছ, তাদেরও যেন এই জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। তো টেস্টিস জিনিসটাকে কি বলা হয় বাংলায়? একে বলা হয় শুক্রাশয়। বাংলা বিশেষ কিছু টার্ম আমি ইউজ করব, কারণ তোমরা অনেকেই বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, যাতে বুঝতে সুবিধা হয়। আর ওভারিকে কি বলা হয়? ডিম্বাশয়। এবার প্রশ্নটা কি, তাই SRY জিন বা TDF জিন যদি প্রেজেন্ট থাকে, তার একটা বিশেষ ভিত্তির মাধ্যমে সে যে সেক্স অর্গানটা তৈরি করতে পারে, তার নাম হলো টেস্টিস। আর যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে তৈরি করে ওভারি। তাহলে ফিমেলের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম থাকে না, TDF জিন থাকে না, তাই তৈরি হয় ওভারি। মেলের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম থাকে, SRY বা TDF জিন থাকে, সেখানে তৈরি হয় টেস্টিস। এরপর এই গল্পটা একটু পরে পড়বো, আগে এটা বুঝে নিই। এটা বুঝে নিলে ওটা বোঝা যাবে। আমরা একটু পরেই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যখন পাঠ করবো, তখন দেখতে পাবো যে একটা টেস্টিস দু প্রকার সেল দ্বারা গঠিত। একটা হলো লেডিক সেল আর একটা হলো সার্টরি সেল। এই লেডিক সেলটা হচ্ছে মেন সেল, যেখান থেকে আমাদের টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়। তোমরা ক্লাস 10-এ যখন এন্ডোক্রাইন চ্যাপ্টার পড়েছো, তখন পড়েছো যে টেস্টিস থেকে
মানে টেস্টিসের কোন সেল থেকে বা কোথা থেকে টেস্টোস্টেরন হরমোনটা উৎপন্ন হয়, তখন তোমরা এই সেলটার কিন্তু একদম নাম পড়েইছো, তার নাম কি? লিলিক সেল। আমরা কিছু সময় বলি না ইন্টারস্টেসিয়াল সেল বা অন্তর্কোষীয় সেল, কার না টেস্টিস বা শুক্রাশয়ের, সেটাই কিছুই না, সেটাই হলো লেডিক সেল। আর এই লেডিক সেল কি হরমোন ক্ষরণ করে? এই লেডিক সেলই ক্ষরণ করে টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন আমরা জানি মেল বডির প্রধান হরমোন। এই লেডিক সেল টেস্টোস্টেরন ক্ষরণ করে এবং এই টেস্টোস্টেরন যদি একটা মেল বডির ক্ষেত্রে যতটা প্রয়োজন তার থেকে মানে একটা মেল বডি তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন যদি খরিত হয়, তাহলে দেখা যায় যে একটা বিশেষ প্রকার ডাক্ট তৈরি করে। আমরা জানি যে আমরা যখন মায়ের পেটে থাকি একদম এমব্রায়ো হিসাবে, তখন বিভিন্ন ডাক্ট থেকেই আমাদের কিন্তু প্রত্যেকটা অর্গান গঠিত হয়েছে। সেরকমই আমাদের রিপ্রোডাক্টিভ যে সিস্টেমটা সেটাও কিন্তু বিশেষ প্রকার একটা ডাক্ট থেকেই তৈরি হয়েছে। মেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উলফিয়ান ডাক্ট থেকে এটা তৈরি হয়। মেলের ক্ষেত্রে কোথা থেকে তৈরি হয় পুরো রিপ্রোডাক্টিভ সিস্টেম? উলফিয়ান ডাক্ট থেকে, মানে মেন যে রিপ্রোডাক্টিভ পার্টগুলো। আর ফিমেলের ক্ষেত্রে তৈরি হয় মুলেরিয়ান ডাক্ট থেকে। জাস্ট এটা মনে রাখো, এরপর আমি জিনিসটা বোঝাচ্ছি। আমি কি বললাম যে টেস্টোস্টেরন হরমোন যেহেতু একটা পুরুষের দেহে বেশি পরিমাণে ক্ষরিত হতে থাকে, তাই ডেভেলপ হয় কি? উলফিয়ান ডাক্ট। আর এই উলফিয়ান ডাক্ট যদি ডেভেলপ হয় তাহলে একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেন পার্টগুলো গঠিত হয়, যেগুলো এখানে আমি লিখে রেখেছি। কী কী? এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স এবং সেমিনাল ভেসাইকেল। এই নামগুলো একটু অকওয়ার্ড লাগছে তোমাদের, একটু পরে যখন পড়াবো প্রত্যেকটা নামের সঙ্গে তোমাদের কিন্তু পরিচিতি হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। এবার এই টেস্টোস্টেরনের প্রভাবে তো উলফিয়ান ডাক্ট গঠিত হয়, কিন্তু এই সার্টুলি সেল থেকেও বিশেষ প্রকার কিছু হরমোন খরিত হয়, তার নাম কি? অ্যান্টিমুলেরিয়ান হরমোন। অ্যান্টি মানে কি? বিপরীতে। কার বিপরীতে কাজ করবে? মুলেরিয়ান বলে একটা জিনিস আছে, তার বিপরীতে। এই মানে হরমোন। এবার এই অ্যান্টিমুলেরিয়ান হরমোন টেস্টোস্টেরন যেমন মেল জিনিসটাকে মানে রিপ্রেজেন্ট করে, অ্যান্টিমুলেরিয়ানও কিন্তু মেল জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। ও অ্যান্টিমুলেরিয়ান অর্থাৎ মেয়েদের জন্য যে ডাক্টটা প্রধান মুলেরিয়ান ডাক্ট, এটাকে ও রিগ্রেশন করে দেবে, মানে কি করে দেবে? নষ্ট করে দেবে। যখন এটা নষ্ট হয়ে যাবে, তখন নষ্ট হয়ে যাওয়ার পর এই জিনিসটা কিন্তু ওই নষ্ট হওয়া জিনিসটা থেকে তৈরি হয়, যেটার নাম কি? পোস্টেটিক ইউট্রিক্যাল। ঠিক এই জিনিসটা বুঝতে পেরেছো? এটাই জাস্ট উল্টে দিলে কোনটা তৈরি হবে? ফিমেল বডি। তাহলে মেল বডি যদি বুঝে নাও, ফিমেল বডি বুঝতে আশা করি কোনো অসুবিধা নেই। বলো এবার, এই ওভারির মধ্যে লেডিক সেল বা সার্টুলি সেল কি থাকবে? না, একদমই থাকবে না। এই দু প্রকার সেলই কিন্তু থাকবে না। এই দু প্রকার সেল যদি সেল না থাকে, তাহলে এই দু প্রকার সেল থেকে যে হরমোনগুলো খরিত হওয়ার কথা সেগুলো কি হবে? না, একদমই হবে না। লেডিক থেকে না টেস্টোস্টেরন খরিত হবে, আর না সার্টুলি সেল থেকে অ্যান্টিমুলেরিয়ান হরমোন খরিত হবে। এবার আমি কি বললাম? এই জিনিসটা এই ডেভেলপমেন্টে সাহায্য করে কার? উলফিয়ান ডাক্টে। তাহলে যদি এ খরিত না হয়, তাহলে এ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এর অ্যাবসেন্সে উলফিয়ান ডাক্ট নষ্ট হয়ে যাবে, তৈরি হবে না। যেমনভাবে অ্যান্টিমুলেরিয়ান হরমোন একে জোর করে নষ্ট করেছে, এখানে এ না থাকলেই এ কিন্তু নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হওয়া জিনিস থেকে তৈরি হয় এই দুটো, এপিফরন এবং প্যারাফরন। আর এই অ্যান্টিমুলেরিয়ান হরমোন কী করছিল? একে জোর করে নষ্ট করছিল, কাকে? মুলেরিয়ান ডাক্টকে। এখানে অ্যান্টিমুলেরিয়ান হরমোন অ্যাবসেন্ট, নেই। তাহলে যেহেতু এ নেই, এ কী করবে? মুলেরিয়ান ডাক্টটা এখানে ডেভেলপ করবে। কার ক্ষেত্রে? ফিমেল বডির ক্ষেত্রে। এটা যদি ডেভেলপ করে, তখন এ তৈরি করবে মেনলি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেন পার্টগুলো। কী কী? ইউটেরাস, ভ্যাজাইনা, ফ্যালোপিয়ান টিউব। বোঝা গেছে? এই বিশেষ পার্টগুলো কে তৈরি করবে? না হচ্ছে এই উলফিয়ান মুলেরিয়ান ডাক্ট। তাহলে একটা জিনিস কিন্তু মাথায় রাখো যে টেস্টিস বা ওভারি এই দুটো কিন্তু এই SRY জিনের ওপর নির্ভর করে, যেটা ওয়াই ক্রোমোজোমে থাকে তার উপর নির্ভর করে কিন্তু প্রথমে তৈরি হয়। তার অ্যাসোসিয়েটেড রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে পার্টগুলো, সেগুলো এই টেস্টিসের থেকে খরিত হরমোনের উপর নির্ভর করে কাজ করে। একইভাবে ওভারি কিন্তু আগে তৈরি হয় এবং বিশেষ কিছু হরমোনের অভাবে এই জিনিসগুলো কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ হয়। এরপরে এই যে জিনিসটা তোমাদেরকে বললাম, এই দুটো জিনিসেই পার্টিকুলার পার্ট নিয়ে আমরা পড়বো। প্রথমে পড়বো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপরে পড়বো আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপর আমরা পড়বো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম শব্দটার প্রথমে মানে বুঝি, তারপর বাকিগুলো বুঝতে পারবো। মেল মানে তো আমরা জানি পুরুষ। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে কি? না, পুরুষের যে সমস্ত অঙ্গ বা অর্গ্যানগুলো রিপ্রোডাকশানে হেল্প করে তাদেরকে আমরা বলি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে কি বোঝাচ্ছে? সিস্টেম মানে ওর মধ্যে কিন্তু অনেকগুলো অর্গ্যান আছে। মেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আছে, এখানে আমরা দু প্রকারের মেনলি অর্গ্যান পাই। একটা হলো ডাইরেক্টলি প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান, আর একটা হচ্ছে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান। সেকেন্ডারি মানে কি? অ্যাক্সেসরি, যেগুলো প্রাইমারিকে হেল্প করবে। প্রধান কিন্তু প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান কিন্তু প্রধান। সেখানে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান কেন বলা হয় সেটা আমি বলছি। এই দেখো, আমরা দেখতে পাচ্ছি যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এনসিআরটির মতে কোথায় অবস্থান করছে? লোকেশন বলছে পেলভিস রিজন। পেলভিস মানে কি? পেলভিস মানে বাংলায় তাকে বলে উদর গহ্বর, আমাদের কোমরের যে অঞ্চলটা তাকে
আমরা পেলভিক রিজন বলি, সেই জায়গাতে অবস্থান করছে কে না মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। কার মতে এটা ক্লাস 12-এ এনসিইআরটিতে কিন্তু প্রথমেই দেওয়া আছে, একদম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রথম লাইনটাই দেওয়া আছে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম লোকেটেড ইন দ্য পেলভিক রিজন অফ মেল। একটা পুরুষের পেলভিক রিজনে অবস্থান করে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবার এনসিইআরটি বলছে যে একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মেনলি 4 প্রকার জিনিস অবস্থান করে। 4 প্রকার, নট 4টে অর্গান, 4 প্রকার জিনিস অবস্থান করে। প্রথম কি? প্রথম অবস্থান করে টেস্টিস। এই টেস্টিসটাই হলো পুরুষের বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রাইমারি সেক্সুয়াল অর্গান বা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, বোর্ডসেও দেয় এবং নিটেও দেয়। সুতরাং যদি জিজ্ঞাসা করে তোমাদেরকে যে একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রধান সেক্স অর্গান কি বা প্রধান রিপ্রোডাক্টিভ অর্গান কি বা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কি, অ্যান্সার কিন্তু হবে টেস্টিস। বাকি এগুলো যা পুরো আছে এগুলো সব অ্যাসেসরি রিপ্রোডাক্টিভ অর্গান বা সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। এগুলো কি? সব সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। তার মানে কি না এই সমস্ত অর্গানগুলো হেল্প করে কাকে? প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। এখন প্রশ্ন যে শুধু প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান থাকলে কি একজন জনন করতে পারবে? জনন করতে পারবে, কিন্তু নর্মাল ওয়েতে পারবে না, কারণ জননের জন্য প্রয়োজনীয় হচ্ছে গ্যামেট। এই গ্যামেট কিন্তু টেস্টিসে তৈরি হয়। কোথায় তৈরি হয়? টেস্টিসে। যে জায়গাতে গ্যামেট তৈরি হয় তাকে সেই পার্টিকুলার অর্গানিজমের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বলবো। আমরা দেখতে পাই মেলের ক্ষেত্রে যে জায়গাতে গ্যামেট তৈরি হয়, মেলের ক্ষেত্রে গ্যামেট কি তৈরি হয়? স্পার্ম তৈরি হয়। স্পার্ম হচ্ছে মেলের ক্ষেত্রে গ্যামেট। এই স্পার্ম কোথায় তৈরি হয়? টেস্টিসে। সেই কারণে আমরা টেস্টিসকে বলবো প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। এবং এই টেস্টিসের বাকি যত কাজে হেল্প হওয়ার, টেস্টিস শরীরের বাইরেও আসা বা যা কিছু রিলেটিভ কাজ আছে সব কিছুই যার দ্বারা সম্পন্ন হয় তাদেরকে আমরা বলি সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান বা অ্যাসেসরি রিপ্রোডাক্টিভ অর্গান। এই অ্যাসেসরি রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে 3টে পার্ট খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাসেসরি ডাক্টস। প্রধান যে ডাক্ট সেটা টেস্টিসের মধ্যে থাকে, সেটা হলো সেমনিফেরাস ডাক্ট। এই সেমনিফেরাস ডাক্ট এবং টেস্টিসের মধ্যে আরও কিছু ডাক্ট আছে, সেগুলো বাদে যা কিছু ডাক্ট আছে সবাইকে আমরা কি বলবো? অ্যাসেসরি ডাক্ট। ঠিক আছে, ধীরে ধীরে একটু পরে ছবিটা আঁকবো, তখন দেখতে পাবে যে কী কী অ্যাসেসরি ডাক্ট আছে। এছাড়া দেখতে পাবো বিশেষ প্রকার কিছু গ্ল্যান্ডস, তাছাড়া দেখতে পাবো এক্সটার্নাল জেনিটেলিয়া। গ্ল্যান্ডস বলতে অনেক কিছু দেখতে পাবো, পোস্টেড গ্ল্যান্ড, সেমিনাল ভেসাইকেল, এগুলো সব গ্ল্যান্ডসের মধ্যে পড়বে। এক্সটার্নাল জেনিটেলিয়া বলতে কি বোঝায়? না পেনিস। বহুজনকে যদি জিজ্ঞাসা করা হয় হঠাৎ করে যে বলো তো মেল রিপ্রোডাক্টিভ অর্গানের প্রধান সেক্স অর্গানের নাম কি, সবার অ্যান্সার আসবে পেনিস। এটা মাথার মধ্যে একদম ভালোভাবে রাখো যে রিপ্রোডাক্টিভ অর্গান কি, মেন রিপ্রোডাক্টিভ অর্গান হলো টেস্টিস, নট পেনিস। একইভাবে ফিমেলের ক্ষেত্রে অপোজিট হবে। ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেমনভাবে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান টেস্টিস, ফিমেলের ক্ষেত্রে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কি হবে? ওভারি। এটা যেন তোমাদের অবশ্যই মনে থাকে, এটা বহুজন ভুল করে। এবার এনসিইআরটি টেস্টিস সম্পর্কে বর্ণনা দিয়েছে, আমি টেস্টিস সম্পর্কে শুরু করেছি। এবার টেস্টিস কোথায় অবস্থান? এনসিইআরটি বলছে যে আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। এইমাত্র পড়বো আমরা পেলভিক রিজন। অ্যাবডোমেন মানে কি? অ্যাবডোমেন মানে বেসিক্যালি বোঝায় আমাদের পেটের যে অঞ্চলটা, তাকে বলা হয় অ্যাবডোমেন। এনসিইআরটি বলছে যে টেস্টিস কোথায় অবস্থান করে? অ্যাবডোমেন ক্যাভিটির বাইরে অবস্থান করে। তাহলে প্রশ্ন, এইমাত্র তো লেখা আছে পেলভিক রিজন, না, টেস্টিস আমাদের বডির অ্যাবডোমিনাল ক্যাভিটিতে জন্মের সময় থাকে, ধীরে ধীরে ওটা কি করে না নেমে আসে একটা বিশেষ বা নালীর মাধ্যমে বা ক্যানালের মাধ্যমে। সেই ক্যানালটার নাম কি? এই যে ক্যানালটা লেখা আছে এটা, এই ক্যানালটার নাম কি লেখা আছে? ইঙ্গুইনাল ক্যানাল। এই ক্যানালের মাধ্যমে, কথার জন্য বলছি। এবার প্রশ্ন যে এই জিনিসটা কি এঁকেছি? এই জিনিসটা এঁকেছি স্ক্রুটাম। আমাদের শরীরের বাইরে একটা বিশেষ থলির মধ্যে অবস্থান করে কে? টেস্টিস। কেন অবস্থান করে, কী জন্য করে, একটু পরে বলছি। জাস্ট একটা জিনিসকে আমি বুঝিয়ে নিই। সেটা হচ্ছে, ধরো এই টেস্টিসটা আমাদের বডির বাইরে অবস্থান করে, আর কথার জন্য বলছি ধরো এখানটা আমাদের পেট আর এটা বাইরে অবস্থান করছে। এই পেটের মধ্যে বাচ্চা অবস্থায় দুটো টেস্টিস এরকমভাবে থাকে। যত মায়ের পেটে বয়স বাড়তে থাকে, বাচ্চাটা ডেলিভারির আগে টেস্টিসটা কিন্তু ধীরে 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 নামতে থাকে এবং এই ক্যানালের মাধ্যমে এই স্ক্রুটাম নামক থলির মধ্যে আমাদের দেহের বাইরে এসে অবস্থান করে। দেহের বাইরে মানে কি দেহের বাইরে কোথাও ঝুলে বেড়ায়? না, দেহের বাইরে বলতে দেহের অন্তর্বর্তী নয়, দেহের বাইরে একটা থলির মধ্যে অবস্থান করে। এই কথাটা মানে হচ্ছে এটাই। তো এই ক্যানালের মাধ্যমে এসে এখানে থেকে যায়। এবার প্রশ্ন যে কেন এখানে থাকে বা কী জন্য থাকে, সেটাই দেখো। এনসিইআরটি লাইনটা আমি ব্যাখ্যা করেছি। এনসিইআরটি বলছে আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি থাকে কোথায়? একটা পাউচের মধ্যে। পাউচ মানে কি? থলি। সেই থলিটার নাম কি? স্ক্রুটাম। এই যে ছবিটা এঁকেছি এটাই হলো স্ক্রুটাম। এটা হচ্ছে একটা থলির মতো অংশ বা পাউচ টাইপ জিনিস। প্রশ্ন যে কেন থাকে? দেহের মধ্যে থাকলে কী সমস্যা? দেহেতে সব জিনিস এত সুরক্ষিত থাকে, ও সুরক্ষিত থাকবে, বাইরে থাকার কারণে রিস্ক হতে পারে। অনেকের মনে হতে পারে, বাস্তব জিনিস রিস্ক তো হয়।
তো কেন দেহের বাইরে থাকে? কারণ এই স্ক্রুটামের মধ্যে বিশেষ মেকানিজম আছে যার ফলে ও কী করে না, একটা মানুষের বডি টেম্পারেচার কত ডিগ্রি হয়ে থাকে? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 37 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখতে পাই যে গ্যামেট তৈরি হয় না, আর আমাদের টেস্টিসের প্রধান কাজ কি? গ্যামেট তৈরি করা। 37 ডিগ্রি টেম্পারেচারের থেকে একটু কম যদি হয় তাহলে গ্যামেট তৈরি ভালো হয়, বা গ্যামেট তৈরির জন্য উপযোগী টেম্পারেচার। সেই জন্য স্ক্রুটাম একটা বিশেষ মেকানিজম বহন করে, যার মাধ্যমে কী করে, ও বডির যত টেম্পারেচার তার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি টেম্পারেচার কম করে দেয়। কম করে দিলে স্পারমাটোজেনেসিসটা খুব ভালো হবে। সেই জন্য এখানে লেখা আছে যে হেল্পস ইন মেনটেনিং লো টেম্পারেচার। লো টেম্পারেচার যেহেতু মেনটেন করতে পারে স্ক্রুটাম, সেই কারণে টেস্টিসটা দেহের বাইরে স্ক্রুটাম পাউচের মধ্যে অবস্থান করে। বোঝা গেছে? এবার কত ডিগ্রি টেম্পারেচার কমায়? এনসিআরটি বলছে 2 থেকে 2.5 ডিগ্রি লোয়ার দেন ইন্টারনাল বডি টেম্পারেচার। অর্থাৎ আমাদের বডি টেম্পারেচার যদি 37 ডিগ্রি হয়, তার থেকে 2 থেকে 2.5 ডিগ্রি টেম্পারেচার কিন্তু স্ক্রুটাম বেসিক্যালি কমিয়ে দেয়। কিসের জন্য কমায়? কমায় মেনটেন স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিসকে মেনটেন করার জন্য। স্পারমাটোজেনেসিস কিন্তু বেশি টেম্পারেচারে কিন্তু একদম কাজ করে না। এবার প্রশ্ন যে কীভাবে এই জিনিসটা রেগুলেশনটা হয়ে থাকে। তো দেখো এই ছবিটা এঁকেছি, এখানে হাবিজাবি অনেক কিছু জানার থাকে, অনেক জায়গায় অনেক কিছু পড়বে। আমি বেসিক্যালি যেটা বুঝেছি যে খুব ইম্পর্টেন্ট সেইটুকুই তোমাদেরকে পড়াচ্ছি। প্রথমে কি না, এখানে 2 প্রকার মাসেল অবস্থান করে। একটা নাম হলো ক্রিম্যাস্টার মাসেল, আর একটা নাম হলো ডাক্টস মাসেল। এই ডাক্টস মাসেলটা পুরো টেস্টিসের চারপাশে অবস্থান করে। ঠিক আছে? রেগুলার টেস্টিসকে কী করে না, সংকোচন প্রসারণ করতে সাহায্য করে, এবং ডাক্টস মাসেলটা রেগুলার সংকোচন প্রসারণের মাধ্যমে রেগুলেশন করে কার? টেম্পারেচারে। আর এই ক্রিম্যাস্টিক মাসেলটা কি অবস্থান করে? ইঙ্গুইনা ক্যানালের এখানে। যখন শীতকাল হয় তখন দেখতে পাই যে এই স্ক্রুটাম পাউচটা আমাদের বডির ভেতরের দিকে চলে যেতে থাকে, মানে অল্প করে উপরের দিকে উঠে যায়, অর্থাৎ সাইজে ছোট হয়ে যায়। কারণ কি? সেই টেম্পারেচারকে শীতকালে কি করবে? স্টোর করে রাখবে। সেই কারণে আমরা বেসিক্যালি দেখতে পাই যে ক্রিমাস্টার মাসেলে সেখানে ইউজ। তাহলে তোমরা মনে রাখবে ডাক্টস বা ক্রিমাস্টার মাসেলের কাজ কি? এদের কাজ হচ্ছে টেম্পারেচার রেগুলেশন করা। এবার এই যে নালি বললাম না, এই নালিটা থেকে যখন এই অ্যাবডোমেন থেকে যখন টেস্টিসগুলো নামে, তখন একটা বিশেষ কর্ড ধরে কিন্তু ওরা এইভাবে নেমে আসে, বা একটা কর্ড যুক্ত থাকে। এই কর্ডটার নাম হলো স্পারমাটিক কর্ড। নামটাতেই বুঝতে পারছো, লেখা আছে স্পার্ম এবং কর্ড। কর্ড মানে কিছুই না, কর্ড মানে দড়ির মতো অংশ। স্পারমাটিক কর্ড মানে কি? এর মধ্য দিয়ে স্পার্মটা টেস্টিসে তৈরি হওয়ার পর এর মধ্য দিয়ে কিন্তু যায়, তাই এর নাম হলো স্পারমাটিক কর্ড। সরি, ওর মধ্য দিয়ে যায় না, অন্য জিনিস দিয়ে যায়, যেটা স্পারমাটিক কর্ডের মধ্যে অবস্থান করে। ঠিক আছে? স্পারমাটিক কর্ডের মধ্যে কিন্তু টেস্টিসের ভেন, টেস্টিসের আর্টারি এবং সেই সঙ্গে একটা বিশেষ ধরনের ডাক্ট অবস্থান করে, যাকে আমরা বলে থাকি ভাস ডিফারেন্স। তাহলে মোট কথা স্পারমাটিক কর্ড দিয়ে কিন্তু জিনিসপত্র মেনলি টেস্টিসে যায়, এটাও মনে রাখবে তোমরা। ঠিক আছে? এরপরে এই যে জিনিসটা নেমে স্ক্রুটামে আসলো, এটাকে নিচের এই সারফেস তল দিয়ে একটা বিশেষ জিনিস কি করে এরকম করে টেনে রাখে, তার নাম হলো গুবার্নাকুলাম। কি নাম? গুবার্নাকুলাম। এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, যদি মনে রাখতে চাও মনে রাখতে পারো, টেনে রাখে। এবার দেখো এই ছবিটায়, এটা রাইট টেস্টিস অর্থাৎ ডান দিকের টেস্টিস, এটা লেফট টেস্টিস অর্থাৎ বাঁ দিকের টেস্টিস। এবার তোমরা দেখতে পাচ্ছ রাইট টেস্টিসটা তুলনামূলক একটু উপরে, লেফট টেস্টিসটা একটু তুলনামূলক নিচে আমি এঁকেছি। কারণ কি? কারণ বেসিক্যালি আমরা দেখতে পাই নর্মাল হিউম্যান বডির ক্ষেত্রে রাইট টেস্টিসটার থেকে লেফট টেস্টিসটা একটু তুলনামূলক নিচে থাকে। কেন থাকে? বেসিক্যালি কলিশন যাতে কম হয়, সেই কারণেই ব্যাখ্যা অনেক জায়গাতে দেওয়া হয়, একদম সঠিক ব্যাখ্যা আমারও জানা নেই। সুতরাং এটা মনে রাখবে যে রাইট টেস্টিস একটু উপরে, লেফট টেস্টিস একটু নিচে থাকে। এবার অনেকের প্রশ্ন যে এখানে যখন অ্যাবডোমেনে থাকে তখন তো টেস্টিস নেমে আছে, ঠিক আছে। আমরা অনেক বাচ্চা দেখতে পাই যে এ ধরনের টেস্টিস নামে না, তাদেরকে কি বলা হয়? যে সমস্ত বাচ্চার অ্যাবডোমেন থেকে টেস্টিসটা নামে না, তাদেরকে আমরা বলে থাকি, সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ক্রিপ্ট অর্কিডিজম। কি বলি? অর্কিডিজম। এই অর্কিডিজম শব্দটা কার জন্য ইউজ হয়? টেস্টিসের জন্য বা শুক্রাশয়ের জন্য। আর ক্রিপ্ট এই শব্দটাকে ইউজ হয় মানে যেখানে থাকা সেখানে যদি না থাকে তখন তাকে আমরা বলবো ক্রিপ্ট অর্কিডিজম। অর্থাৎ যদি কোনো একটা বাচ্চা টেস্টিস এখানেই থেকে যায় আর এখানে না নামে, এখানেই থেকে যায় এখানে না নামে, তখন তাকে আমরা বলে থাকি ক্রিপ্ট অর্কিডিজম, অর্থাৎ টেস্টিসের একটা অস্বাভাবিকতা। ঠিক আছে? তাহলে এখানটায় তোমরা কি লিখবে? আনডিসেন্ডেড টেস্টিস। আনডিসেন্ডেড মানে কি? ডিসেন্ড করেনি, নিচে নামেনি, তাকে বলা হয় আনডিসেন্ডেড টেস্টিস। এবার প্রশ্ন যে এখানে যদি থেকে যায় তাহলে কী কী সমস্যা হতে পারে? যদি এখানে থেকে যায় এবং কোনো রকম চিকিৎসা না হয়, তো মেডিকেল সায়েন্সের ভবিষ্যতে যখন কোনো দিন পড়বে তখন জানতে পারবে যে ক্রিপ্ট অর্কিডিজমে কেন টেস্টিকুলার হচ্ছে ক্যান্সার হতে পারে। ঠিক আছে? টেস্টিসের ক্যান্সার হতে পারে। সেই কারণে বহুজন কি করে না, অপারেশনের মাধ্যমে নিচে নামিয়ে নেয়। যদি অপারেশনের মাধ্যমে কম সময়ের মধ্যে নামিয়ে নেয় তখন তাকে আমরা বলে থাকি অর্কিওপেক্সি। পেক্সি মানে কি? ট্রান্সফার করবে, এখান থেকে এখানে ট্রান্সফার করবে, তাহলে ট্রান্সফার অফ টেস্টিস। ট্রান্সফার অফ টেস্টিস কোথা থেকে কোথায় ট্রান্সফার করবে না, বেসিক্যালি অ্যাবডোমেন থেকে কোথায়? স্ক্রুটাম থলির মধ্যে। ঠিক আছে? তখন তাকে বলবো অর্কিওপেক্সি।
আর একটা শব্দ আছে সেটা হলো অর্কিওডেক্টমি। অর্কিওডেক্টমি মানে কি? অর্কিও মানে কার জন্য শব্দটা বললাম, অর্কিড বা অর্কিও কার জন্য ইউজ হয়? টেস্টিসের জন্য। আর ডেক্টমি মানে কেটে বাদ দিয়ে দেওয়া। সুতরাং অর্কিওডেক্টমি মানে কি? টেস্টিসকে যদি সম্পূর্ণভাবে কেটে রিমুভ করে দেওয়া হয় তখন তাকে আমরা বলে থাকি অর্কিওডেক্টমি। এই তিনটে শব্দই আউট অফ এনসিইআরটি শব্দ। সেই সঙ্গে এই স্ক্রুটামের ছবিটাও কিন্তু একটু আউট অফ এনসিইআরটি, কিন্তু তোমাদের জানা খুব প্রয়োজনীয় বলে আমি আঁকলাম। এবার আমরা যাব এই যে মেন জিনিসটা, এটার একটা অ্যাসেসরি একটা ছবি আঁকবো, তারপরে টেস্টিসের মেন যে বিবরণ আছে সেখানে আমরা ঢুকে যাব। দেখো, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের টেস্টিস আলোচনা করার আগে যেগুলো অ্যাসেসরি সেগুলো আমার কোনো হলো যে তোমাদের সঙ্গে ছবি এঁকে বুঝিয়ে দেওয়া উচিত। তো দেখো, বেসিক্যালি এটা হচ্ছে টেস্টিস আর এটা হলো টেস্টিস। এটা হলো রাইট সাইডের টেস্টিস, এটা হলো লেফট সাইডের টেস্টিস। এখন এই টেস্টিসটা থাকে কার মাধ্যমে? কিছুক্ষণ আগে গেছিলাম না এরকমভাবে স্ক্রুটাল থলি। এই যে ছবিটা যেটা এঁকেছি এটা একটা রিপ্রেজেন্টেটিভ ছবি, বাস্তব কিন্তু এইভাবে থাকে না। পেনিস তুলনামূলক অনেক উপরে থাকে, টেস্টিস তুলনামূলক অনেকটা নিচে থাকে এবং থলির মধ্যে থাকে, দুটো পার্টিকুলার আলাদা জিনিস। স্ক্রুটাল থলির বাইরে থাকে কিন্তু পেনিস। পেনিস হলো মেল এক্সটার্নাল জেনিটেলিয়া, অর্থাৎ বাইরের যে জননাঙ্গ তাকে বলা হয় মেল এক্সটার্নাল জেনিটেলিয়া, সেটা হলো পেনিস। তো দেখো, প্রথম হচ্ছে টেস্টিস। এই টেস্টিসের মধ্যে তৈরি হবে স্পাম, এবং স্পামটা যাবে একটা বিশেষ হচ্ছে ডাক্টের মাধ্যমে। সেই ডাক্টের নাম কি? কিছুক্ষণ আগেই বলছিলাম, তার নাম হলো ভাস ডিফারেন্স। এখানে কিন্তু ভিতরে অনেকগুলো ডাক্ট আছে, যেটা একটু পরে টেস্টিস আলোচনা করার সময় সেখান থেকে আমি বলছি। এই যে একদম এই যে ডাক্টটা আছে, এই ডাক্টার নাম হলো এপিডিডাইমিস। ঠিক আছে, এপিডিডাইমিস, এটা একটু পরেই ডিসকাস করছি। তার উপরে যে ডাক্ট আছে তার নাম হলো ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স ডাক্টটা এখানে আসে এবং এখানে একটা বিশেষ প্রকার থলি আছে যাকে বলা হয় সেমিনাল ভেসাইকেল। ভেসাইকেল মানে বেসিক্যালি তোমরা থলি বুঝবে, সব জায়গাতে থলি জিনিসটাকে ভেসাইকেলটাকে রিপ্রেজেন্ট করে। এতদিন পর্যন্ত আমি মেডিকেল সায়েন্সে একই জিনিস পেয়েছি। এখানে থাকে সেমিনাল ভেসাইকেল কটা? একটা, দুটো, অর্থাৎ এক জোড়া সেমিনাল ভেসাইকেল। এর মধ্যে তৈরি হয় এই সিমেনকে কন্টেন করার জন্য বিশেষ বস্তু, যাকে আমরা বলে, যেটা মিলেই তৈরি হয় আলটিমেটলি সিমেন। সুতরাং এই সেমিনাল ভেসাইকেলের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাহলে এটা আলটিমেট কার মধ্যে আসে? এটা আসে একটা গ্ল্যান্ডের মধ্যে। কার মধ্যে আসে? এটা একটা গ্ল্যান্ডের মধ্যে। এবার এই গ্ল্যান্ড থেকে সিমেন কিন্তু এখানে যায়, এবং একটা বিশেষ জায়গাতে কিছু কিছু সময় স্টোরেজ হিসাবে থেকে যায়। এবার এই যে লাল কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে প্রোস্টেট। এই প্রোস্টেটের বেসিক্যালি যদি জিজ্ঞাসা করা হয় যে মেল রিপ্রোডাকশনে বিশেষ কিছু হেল্প আছে, না সেইভাবে কিছু হেল্প নেই। তবে প্রোস্টেট থেকে একটা বিশেষ ধরনের সিক্রেশন হয়ে থাকে সেমিনাল ভেসাইকেল থেকে যেমন হয়, যেটা কিন্তু এই সিমেন গঠনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই জন্য আমরা প্রোস্টেটকেও কিন্তু একটা গ্ল্যান্ডের মধ্যে ধরে থাকি। তাহলে গ্ল্যান্ড কী কী পেলাম? একটা সেমিনাল ভেসাইকেল আর একটা হলো প্রোস্টেট। এ দুটো ওয়ান অফ দ্য মেল রিপ্রোডাক্টিভের গ্ল্যান্ড। তারপরে আছে নিচে একটা মটর দানার মতো ছোট্ট একটা গ্ল্যান্ড, তার নাম হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই একই রকম গ্ল্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পাবো, তার নাম হলো বার্থোলিন গ্ল্যান্ড। তার নাম কি পাবো? বার্থোলিন গ্ল্যান্ড। এটা হলো বার্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এখান থেকে অল্প পরিমাণ কিছু সিক্রেশন হয়, যেটা সিমেনের কম্পোনেন্ট হিসাবে কাজ করে থাকে। বা বেসিক্যালি সিমেনের কম্পোনেন্ট বলা ভুল। একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যখন বেসিক্যালি যখন একটা লিবাইডো আছে, মানে একটা পুরুষ জনক্রিয়ার জন্য যখন সক্রিয় হয়ে ওঠে, তখন এই বাল্বো ইউরেথ্রাল থেকে বিশেষ কিছু সিক্রেশন হয়, মিউকাস সিক্রেশন, যেটা এই নালী, যেটাকে বলা হয় ইউরেথ্রা, এর মাধ্যমে বাইরে বেরিয়ে আসে এবং একটু পিচ্ছিল করে কাকে? না, পেনিসকে। তো সেই জিনিসটাই বাল্বো ইউরেথ্রালের বিশেষ ভূমিকা থাকে। তারপরে এই নালীটা আরও এক্সটেন্ডেড যখন হয়ে আসে তখন তাকে বলা হয় ইউরেথ্রা। এটা আছে ইউরেথ্রার বিশেষ তিনটে পার্ট আছে। পোস্টেটে যেটা থাকে তাকে বলে পোস্টেটিক ইউরেথ্রা, তারপরে মেমব্রেনাস ইউরেথ্রা, এবং তার নিচে যেটা থাকে সেটা হলো পেনাইল ইউরেথ্রা। একে কিছু কিছু সময় বলে থাকি ইউরোজেনাইটাল ইউরেথ্রা। এবার এই যে ডাকটা আছে না, এই ডাকটার পিছনে, এই ডাকটা দুটো জিনিসের কিন্তু জিনিস বহন করে। এক নম্বর জিনিস, এখান থেকে স্পাম তৈরি হলো, সেটা সিমেন্টটাও বহন করে। দু নম্বর জিনিস যেটা রেগুলার যে মানুষ ইউজ করে, সেটা কি না, আমরা প্রস্রাবের সময় দেখতে পাই যে প্রস্রাব কোথা থেকে বেরোয়? এই পেনিসের ইউরেথ্রার মাধ্যমেই কিন্তু প্রস্রাব বেরিয়ে আসে বা ইউরিন বেরিয়ে আসে। তো এখানে জাস্ট পিছন দিকে অবস্থান করে কি না, ইউরিনারি ব্লাডার। কি অবস্থান করে? এখানে পিছন দিকে অবস্থান করে ইউরিনারি ব্লাডার। জাস্ট একটা রাফ ছবি এঁকে আমি দেখালাম। ইউরিনারি ব্লাডার, এই যে ব্ল্যাক কালার যেটা এঁকেছি ইউরিনারি ব্লাডার, এই ইউরিনারি ব্লাডার থেকেও কিন্তু ইউরিনারি ব্লাডারের একটা কম্পোনেন্ট কোথায় এসে যুক্ত হয়? ইউরেথ্রাতে, এবং সেখান থেকে ইউরিন কিন্তু এই ইউরেথ্রার মাধ্যমে আসে। এবার যেহেতু এই নালীটার মাধ্যমে ইউরিনও আসে এবং জেনাইটাল অর্গান অর্থাৎ রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবে কাজ করে, তাই একে আমরা বলে থাকি ইউরোজেনাইটাল ডাক্ট। ইউরোজেনাইটাল ডাক্ট অর্থাৎ ইউরিনারির জন্য হেল্প করবে, জেনাইটাল অর্থাৎ রিপ্রোডাক্টিভ ক্ষেত্রেও কিন্তু হেল্প করবে। সুতরাং এটা দু ক্ষেত্রে একইভাবে কাজ করে। কিন্তু ফিমেলের ক্ষেত্রে দেখতে হবে দুটো সেপারেট জিনিস, ইউরিনারি ডাক্ট আলাদা এবং জেনাইটালের জন্য যে ডাক্ট থাকে ভ্যাজাইনা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। মেলের ক্ষেত্রে কিন্তু ইউরিনারি এবং জেনাইটাল দুটো কম্পোজিট একইভাবে কাজ করে। এরপর এটা যে জিনিসটা এঁকেছি এই লাল কালারের, এটা হচ্ছে পেনিসের মাসেল, এবং সবুজ যে স্ট্রাকচারটা এঁকেছি এটা হলো পেনিস, যেটা হলো এক্সটার্নাল জেনিটেলিয়া। এই পেনিসে দু প্রকার বিশেষ মাসেল পাই, একটার নাম হলো কর্পাস স্পঞ্জোসাম আর একটার নাম হলো কর্পোরা
ক্যাভার্নোসা, এই দুটো মাসেলের কিন্তু প্রয়োজনীয়তা আছে, যেগুলো কিছু কিছু সময় জিজ্ঞাসা করে যে পেনিস কোন মাসেল দ্বারা গঠিত, তা নাহলে আউট অফ এনসিআরটি জিনিস খুব একটা মনে রাখার কিছু প্রয়োজন নেই। তো এই বিশেষ জিনিসটাকে কিন্তু ডেপিক্ট করছে, যেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম। এটা এনসিআরটি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একদম লাস্ট পার্টে ছোট্ট করে দেওয়া আছে, যে কটা সেমিনাল ভেসাইকেল আছে, 1 পেয়ার অফ সেমিনাল ভেসাইকেল, একটা পাবো পোস্টেড গ্ল্যান্ড, দুটো পাবো বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, একটা পাবো পেনিস, দুটো পাবো টেস্টিস, দুটো পাবো ভাস ডিফারেন্স। এইভাবে কিন্তু একটা ছক কিন্তু লেখা আছে, যেটা তোমরা কোথায় পাবে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একদম লাস্ট পার্টে। এরপর আমরা যেটা মেন জিনিস সেটা হলো টেস্টিস। এই টেস্টিস সম্পর্কে এনসিআরটি অনেকটা ব্যাখ্যা করেছে, ওটাই সম্পূর্ণভাবে ছবি এঁকে আমি কিন্তু ব্যাখ্যা করব। এই জাস্ট ছবিটা দেখলে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে টেস্টিসের যে স্ট্রাকচার সেটা কিন্তু পুরোপুরি ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং কমপ্লিটও হয়ে যাবে। চলো টেস্টিসের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। এবার আমরা করব যেটা আমাদের মেন টপিক মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে, সেটা হলো টেস্টিস। তো এনসিআরটি টেস্টিস সম্পর্কে অনেক কিছু বলেছে, আলটিমেটলি যেটা বলেছে পুরোটাই এই বোর্ডের মধ্যে আছে। এই বোর্ডের যদি প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আমি বোঝাবো যদি বুঝতে পারো, এখান থেকে একটা কোশ্চেনও ভুল হবে না, এটা আমার গ্যারেন্টি তোমাদেরকে। প্রথমে শুরু করি টেস্টিস। বানানটাকে লেখা আছে TAS TIS। কিছুক্ষণ আগে আমি যে টেস্টিস বানান লিখেছিলাম ওখানে গেছিলাম TES TS। AI এবং E এর মধ্যে কি ডিফারেন্স? আই বলতে বোঝায় একটা টেস্টিস, মনে রাখবেন আই মিন 1, আর যদি ই হয়ে যায় তখন ওটা 2। অর্থাৎ টেস্টিস হচ্ছে সিঙ্গুলার আর টেস্টিস হচ্ছে প্লুরাল শব্দ। এনসিআরটি বলছে যে টেস্টিসের শেপ কেমন হয়, টেস্টিসের শেপ হয় ওভাল শেপেড। ওভাল মানে কিছুই না, ডিমের মতো এই ধরনের শেপ, অলরেডি আমরা ছবিতেও দেখেছি এই ধরনের শেপ। একে কি কেমন টাইপ দেখতে? ওভাল শেপেড। এবার যখন কোনো জিনিস ওভাল শেপেড হয় তখন এর দুটো জিনিস পাওয়া যায় যদি আমরা একে মাপতে চাই, একটা হচ্ছে লেন্থ আর একটা হচ্ছে উইথ, মানে কতটা চওড়া আর কতটা লম্বা। তো বেসিক্যালি টেস্টিসের লেন্থ কত? 4 to 5 সেন্টিমিটার, এটা কিন্তু মনে রাখবে। এবং উইথ কত? 2 থেকে 3 সেন্টিমিটার। এদেরও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তোমাদের এনসিআরটিতে অনেক জিনিসেরই উইথ এবং লেন্থ প্রয়োজন, যেমন কিডনির কতটা লেন্থ বা কতটা উইথের প্রয়োজন, এগুলো কিন্তু প্রয়োজন। ঠিক আছে, এবার এই ওভাল শেপের লেন্থ উইথ এটা বোঝা হয়ে গেলে এনসিআরটি তারপরে বলছে যে টেস্টিস যেহেতু খুব একটা সেন্সিটিভ জিনিস, এ কিন্তু খুব ভালো করে একটা কভারিং করে রাখা থাকে। বলছে কভার্ড বাই ডেন্স লেয়ার। ডেন্স মানে কি? ডেন্স মানে বুঝতে পারো যে একটা শক্ত লেয়ার দ্বারা ঘেরা থাকে। তো বেসিক্যালি আমরা যখন টেস্টিসের স্ট্রাকচার দেখি তখন দেখতে পাই যে টেস্টিসে 3টে লেয়ার আছে। কটা লেয়ার? 3টি। প্রথম নাম টিউনিকা ভ্যাজাইনালিস, হয়তো এই টিউনিকা শব্দটা দেখতে পাচ্ছ না লাইটের জন্য। তো টিউনিকা ভ্যাজাইনালিস প্রথম লেয়ার, দ্বিতীয় টিউনিকা অ্যালবুজিনিয়া, তৃতীয় হলো টিউনিকা ভাস্কুলাসা। টিউনিকা শব্দটার অর্থ মানে কি? টিউনিকা মানে হচ্ছে লেয়ারিং। প্রথম হচ্ছে ভ্যাজাইনালিস, তারপর হচ্ছে অ্যালবুজিনিয়া, তারপর হচ্ছে ভাস্কুলাসা। এটা কীভাবে মনে রাখবে? এইভাবে মনে রাখবে, VAV। ঠিক আছে, V ফর ভ্যাজাইনালিস, A ফর অ্যালবুজিনিয়া, V ফর ভাস্কুলাসা। ঠিক আছে, এবার এই ভ্যাজাইনালিস আর ভাস্কুলাসা কী করে মনে রাখবে? মনে করবে ভাস্কুলাসা মানে হচ্ছে ভেসেল বা ব্লাড রিলেটেড কিছু জিনিস কন্টেন্ট করে। এবার বলো তো ব্লাড রিলেটেড জিনিস কি আমাদের সবথেকে বাইরে থাকবে না ভিতরে থাকবে? অফকোর্স সবথেকে ভিতরে থাকবে। তাহলে মনে রাখবে টিউনিকা ভাস্কুলাসা হচ্ছে টেস্টিসের সবথেকে ভিতরে লেয়ার। 3 নম্বর লেয়ার হচ্ছে টেস্টিসের টিউনিকা ভাস্কুলাসা। কিছু কিছু সময় কিন্তু এটা কোশ্চেন দেয় যে ডেন্স কভারিংগুলোর সারি অনুযায়ী লেখো। এবার দেখতেই পাচ্ছ নিটে কত কন্ট্রোভার্সি, হয়তো কোশ্চেন আউট অফ এনসিআরটি কিছু কিছু দিতে পারে, তখন কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে দাঁড়াবে। সুতরাং এগুলোকে অ্যাভয়েড একদম করো না, এগুলোকে যথেষ্ট ফোকাস দিয়ে করতে চেষ্টা করো। তো টিউনিকা ভ্যাজাইনালিস হচ্ছে সব থেকে বাইরের লেয়ার। এই যে বাইরের লেয়ারটা দেখেছি, এটা হচ্ছে ডবল মেমব্রেন লেয়ার, দুটো লেয়ার থাকে। একটাকে বলবো প্যারাইটাল টিউনিকা ভ্যাজাইনালিস আর একটা বলবো ভিসেরাল টিউনিকা ভ্যাজাইনালিস। প্যারাইটাল আর ভিসেরাল শব্দটা সব জায়গাতেই আমরা শুনেছি। ভিসেরাল মানে সব থেকে ভিতরের জিনিসকে আমরা বলবো ভিসেরাল, ভিতরের জিনিস ভিসেরাল, ভিতরের জিনিস ভিসেরাল, শব্দটার সঙ্গে একটু মিল পাচ্ছ না? একইভাবে প্যারাইটালিস হচ্ছে সব থেকে বাইরের যে লেয়ারটা আছে। তাহলে ভ্যাজাইনালিস হলো একটা ডবল লেয়ার মেমব্রেন। এবার দেখো তো এখান থেকে শুরু হচ্ছে এইভাবে শেষ হচ্ছে, গোটা টেস্টিসটাকে কভার করা আছে না, সেই জন্য এটা হলো একটা ইনকমপ্লিট লেয়ার। অবশ্যই মনে রাখবে টিউনিকা ভ্যাজাইনালিস হচ্ছে একটা ইনকমপ্লিট লেয়ার, বাকি টিউনিকা অ্যালবুজিনিয়া হোক বা ভাস্কুলাসা এটা কিন্তু কমপ্লিট লেয়ার। এরপর হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা ভ্যাজাইনালিসের ভিতরেই জাস্ট এই লেয়ারটা অবস্থান করছে, তার নাম হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, এবার টিউনিকা অ্যালবুজিনিয়া না কিছু কিছু জায়গায় এরকমভাবে সেপ্টাম তৈরি করেছে, কার মধ্যে না এই টেস্টিসের মধ্যে। ঠিক আছে, তো বেসিক্যালি টিউনিকা অ্যালবুজিনিয়া কী করে না একটা সেপটা তৈরি করে, কার মধ্যে না এখানে বিশেষ কম্পার্টমেন্ট তৈরি হয় তার মধ্যে। এবার প্রশ্ন যে কম্পার্টমেন্টগুলোর নাম কি? কম্পার্টমেন্টগুলোকে আমরা বলে থাকি টেস্টিকুলার কম্পার্টমেন্ট, এদেরকে ভদ্র ভাষায় বলা হয় টেস্টিকুলার লোবিউল। লোবিউল মানে কিছুই নয় কম্পার্টমেন্ট, একটা কম্পার্টমেন্ট টাইপ, একটা ঘর যেমন একটা কম্পার্টমেন্ট, একইভাবে টেস্টিকুলার লোবিউল হচ্ছে একটা কম্পার্টমেন্ট স্বরূপ জিনিস। এবার এই কম্পার্টমেন্টটা ঘেরা থাকে যে লেয়ার দ্বারা, তার নাম হলো টিউনিকা ভাস্কুলোসা, অর্থাৎ ব্লাড ভেসেল রিলেটেড একটা লেয়ার, যে কী করবে ওখানে ব্লাড সাপ্লাই বেসিক্যালি করে থাকে, তাকে বলা হয় টিউনিকা ভাস্কুলাসা। তাহলে এই 3টে লেয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যাই এই টেস্টিকুলার লোবিউল থেকে। এনসিআরটি বলছে যে এই টেস্টিসের মধ্যে অর্থাৎ টিউনিকা অ্যালবুজিনিয়ার মধ্যে
প্রচুর কম্পার্টমেন্ট থাকে, ছোটো 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 ছোটো। প্রত্যেকটা টেস্টিসে প্রায় কটা কম্পার্টমেন্ট থাকে, 250টার মতো কম্পার্টমেন্ট থাকে। ইচ টেস্টিস, অর্থাৎ একটা টেস্টিস 2.5টা কম্পার্টমেন্ট, তাহলে আর একটা টেস্টিস হবে 250টা কম্পার্টমেন্ট। এবার এই যে শব্দটা বলছিলাম, এটা মনে রাখার কেন প্রয়োজনীয়তা আছে? যদি কোশ্চেনে দেয় টেস্টিস, তখন অ্যান্সার কত হবে? 250 কম্পার্টমেন্ট। আর যদি কোশ্চেনে দেয় যে এইটা, তখন কত অ্যান্সার হয়ে যাবে? তখন হয়ে যাবে 500। এই শব্দটা যদি তোমরা পার্থক্য না বোঝো, তখন কিন্তু অ্যান্সার পারবে না। এমন ব্যাপার নয় যে শব্দটা ইউজ হয় না, প্রচুর জায়গায় ইউজ হয়। তোমরা বাইরের কোনো কোচিং ইনস্টিটিউটে এক্সাম দাও বা নিটের কোশ্চেনটা কিন্তু ইউজ হবেই, তখন বুঝতে পারবে না, ছোট্ট কারণে 4 নম্বর থেকে 5 নম্বর কিন্তু মিস যাবে। তো টেস্টিকুলার লোবিউল বলতে কী বোঝায়? এই ছোটো 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 এই যে সবুজ কালার কম্পার্টমেন্টগুলো এঁকেছি, এগুলো হচ্ছে টেস্টিকুলার লোবিউল। এই টেস্টিকুলার লোবিউলের মধ্যে বেসিক্যালি দুটো জিনিস অবস্থান করে। একটা হলো এই নালীর মতো যে জিনিসগুলো এঁকেছি, দেখতে পাচ্ছ না? এই নালীর মতো জিনিসগুলোকে আমরা বলে থাকি সেমিনিফেরাস টিবিউল। কি বলে থাকি? সেমিনিফেরাস টিবিউল। টিবিউল মানে নালী, আর এর নাম হচ্ছে সেমিনিফেরাস টিবিউল, ঠিক আছে? এবং এই সেমিনিফেরাস টিবিউলের মাঝখানে অবস্থান করে একটা বিশেষ ধরনের সেল, যাকে আমরা বলে থাকি লেডিক সেল। এটা কোথায় অবস্থান করে? এই সেমিনিফেরাস টিবিউলের ইন্টারস্টেসিয়াল স্পেস, অর্থাৎ দুটো সেমিনিফেরাস টিবিউলের মাঝখানে যে অন্তঃকোষীয় স্থান আছে, সেখানে অবস্থান করে লেডিক সেল। এই জন্য কিছু কিছু সময় তোমরা একে পড়েছো ইন্টারস্টেসিয়াল সেল, ওকে? আর এই লেডিক সেলেরই একটা বিশেষ কাজ, একদম লেকচারে প্রথমে পড়েছি, তার কাজ কি? এই টেস্টোস্টেরন ক্ষরণ করে। কি সিক্রেট করে? টেস্টোস্টেরন। এবার তোমরা এনসিইআরটি পড়ার সময় দেখবে যে লেডিক সেল কি ক্ষরণ করে, লেখা আছে অ্যান্ড্রোজেন। কি লেখা আছে? অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন কিছুই নয়, অ্যান্ড্রোজেন হলো গ্রুপ অফ মেল সেক্স হরমোন। অর্থাৎ মেল সেক্স হরমোন যতগুলো খরিত হয়, তাদেরকে গ্রুপ অফ মেল সেক্স হরমোনকে অ্যান্ড্রোজেন বলি। তার একটা উদাহরণ হচ্ছে টেস্টিস। মনে থাকবে, লেডিক সেল কি ক্ষরণ করে? অ্যান্ড্রোজেন। তারই একটা উদাহরণ কি? টেস্টিস। এটুকু মনে রাখো। তাহলে এই লোবিউলের মধ্যে কী পাবো? দুটো জিনিস পাবো। এক নম্বর হলো সেমিনিফেরাস টিবিউল, 2 নম্বর হলো লেডিক সেল, ঠিক আছে? লেডিক সেল থেকে কী ক্ষরণ হয়? এনসিইআরটি বলতে অ্যান্ড্রোজেন বা টেস্টিস ক্ষরণ হয়। এটুকুই জাস্ট জেনে নিলাম, হয়ে গেল। এবার এনসিইআরটি সেমিনিফেরাস টিবিউল সম্পর্কে বলছি। এনসিইআরটি বলছে একটা এই লোবিউলের মধ্যে কটা করে, দেখো সেমিনিফেরাস টিবিউল লিখেছি আমি, হয় 2টো নাহলে 3টে। এনসিইআরটি বলছে এর মধ্যে 1 থেকে 3টে হাইলি কয়েল সেমিনিফেরাস টিবিউল থাকে। দেখো এখানে আমি লম্বা নালীর মতো এঁকেছি, কিন্তু এনসিইআরটি বলছে এটা কয়েলের মতো থাকে। ধরতে পারো এরকমভাবে অবস্থান করে, ঠিক আছে? এনসিইআরটি বলছে যে এই কয়েলের মতো অবস্থানকারী জিনিসটার মধ্যে 2 প্রকার আমরা মেনলি সেল দেখতে পাই। একটা সেল তার নাম হলো সার্টুলি সেল, আর একটা সেল তার নাম হলো স্পারমাটোগোনিয়া। এই সার্টুলি সেল, যেটা আমি সবুজ টাইপের রেখেছি না, এটা দেখো কলম টাইপের দেখতে না, এরকম থামের মতো, তাহলে এটা হয় কলমনার সেল। কেমন হয়? কলমনার সেল, ঠিক আছে? এই কলমনার সেলটা কি? সার্টুলি সেল। আর যেটা দেখো নিচে বক্সের মতো কিউবের মতো এঁকেছি, এটা হলো কিউবয়েডাল সেল। কি সেল? কিউবয়েডাল। তাহলে কিউবয়েডাল সেলের উদাহরণ কি? স্পারমাটোগোনিয়া, যাকে বলা হয় প্রাইমারি জার্ম সেল। অর্থাৎ এখান থেকে কিন্তু ভবিষ্যতে স্পামটা তৈরি হয়। তাহলে এবার তোমরা কোশ্চেনের অ্যান্সার করো তো, যে স্পাম প্রোডাকশান বা স্পাম প্রডিউসড কোথায় হয়? অ্যান্সার হবে সেমিনিফেরাস টিবিউল, কারণ এর মধ্যেই আছে স্পার্মের যে জার্ম সেল, যেখান থেকে স্পামটা তৈরি হবে, সেই সেলটা অবস্থান করে কোথায়? সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। এবং এর উপরে অবস্থান করে কি? সার্টুলি সেল। প্রশ্ন হবে সার্টুলি সেলের কাজ কি? না, স্ট্রাকচারটা তৈরি হয়তো এখান থেকে, কিন্তু এর স্ট্রাকচারাল ম্যাচুরেশন কোথা থেকে পাবো আমরা? সার্টুলি সেল। তাহলে প্রশ্ন যে এখান থেকে জিনিসটা তৈরি হলো এবং ওটা ম্যাচিওর হবে কোথায়? না, সার্টুলি সেল। এই রিলেটেড বিশেষ কিছু শব্দ আছে, যেটা আমি জাস্ট টপিকটা শেষ করেই কয়েকটা শব্দ তোমাদেরকে বলবো। তার মধ্যে একটা শব্দ পড়বে স্পার্মিয়েশন। তখন আমি ওখানে ব্যাখ্যা করবো যে কীভাবে স্ট্রাকচারটা ম্যাচিওর হয়। এবার এই স্পার্মের যে রিলেটেবল জিনিসপত্র আছে, এগুলো আমরা ডিটেলসে গিয়ে স্পার্মাটোজেনেসিস যেখানে পড়বো সেখানে কিন্তু পড়বোই। তবে মনে রেখো যে স্ট্রাকচারাল ম্যাচুরেশন অফ স্পার্ম কোথায় হয়? সার্টুলি সেল। এবার একটা কোশ্চেন দেয় যেটা রিলেটেবল, আমি সেটা বলি। সেটা হলো যে স্ট্রাকচারাল ম্যাচুরেশন ওখানে হয় স্পার্মের, কিন্তু ফাংশনাল ম্যাচুরেশন অর্থাৎ কার্যকরী ক্ষমতা পায় কোথায়ও? ভাস ডিফারেন্স। কোথায় পায়? ভাস ডিফারেন্স। এখানে কি পায়ও? ফাংশনাল ম্যাচুরেশন অফ স্পার্ম কোথায় হয়? অ্যান্সার হবে ভাস ডিফারেন্ট। আর এখানে কী হয়? স্ট্রাকচার ম্যাচুরেশন। জায়গার অভাবের জন্য ওখানে লিখতে পারলাম না, তোমরা কিন্তু নোটস বানানোর সময় অবশ্যই লিখে নিও। তো বেসিক্যালি এনসিইআরটি বলছে যে সেমিনিফেরাস টিবিউলে স্পার্ম তৈরি হয় এবং একটা বিশেষ পাথওয়ের মাধ্যমে আমাদের শরীর থেকে বেরোয়। যে পদ্ধতির মাধ্যমে স্পার্ম আমাদের শরীর থেকে বেরোয় তাকে আমরা বলে থাকি ইজাকুলেশন। এবং ইজাকুলেশন যে ডাক্টের মাধ্যমে হয় তাকে বলি ইজাকুলেটরি ডাক্ট। কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম না যে ইউরেথ্রার যে ডাক্টটা, ওটাই হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট, ঠিক আছে? ওটাকেই আমি জাস্ট একটুখানি বলছি, ব্যাখ্যা করে একটু পরে। তো মনে রাখবে সেমিনিফেরাস টিবিউলের মধ্যে স্পার্ম তৈরি হলো, তৈরি হওয়ার পর ও কিন্তু একটা ছোটো ছোটো ডাক্টের মাধ্যমে কী হবে? বাইরে বেরিয়ে আসবে। তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে সেমিনিফেরাস টিবিউল হচ্ছে প্রথম প্রাইমারি ডাক্ট, যেটা খুব প্রয়োজনীয় ডাক্ট। এর বাইরে বাকি যা ডাক্ট আছে এগুলো সব অ্যাসেসরি ডাক্ট। কিছুক্ষণ আগে লিখেছিলাম না অ্যাসেসরি ডাক্ট, সেখানে কী নাম পড়বে? সব যত ডাক্ট আছে এরপর নামগুলো পড়ছি। দেখো এই সেমিনিফেরাস টিবিউলের ডাক্ট তৈরি হয়েছে, তারপর দেখো এইভাবে আমি জুড়েছি। এই যে জোড়া যে ডাক্টটা, এটা কি? এর নাম হলো টিবিউলি রেকটাই। কী নামের?
টিবিউলি রেকটাই। দেখো প্রত্যেকটা জিনিসের শেষ নাম থেকে আমরা প্রত্যেকটা নাম ধরবো। এখানে শেষ হয়েছে টিবিউল থেকে, শুরু হবে টিবিউলি থেকে। কি শুরু? টিবিউল শেষ, শুরু হবে টিবিউলি থেকে, তার শেষে কি আছে? রেকটাই। ঠিক আছে, মনে রাখবে সেমনিফেরাস টিবিউল থেকে একটা বিশেষ ডাক্টের মাধ্যমে স্পামটা তারপরে বয়ে আসে, তার নাম হলো টিবিউলি রেকটাই। আবার বললাম যে যেটা শেষ হচ্ছে সেটা থেকে এটা ধরবো রেকটাই, আর ফর রেকটাই শেষ হচ্ছে, শুরু হবে রেটি টেস্টিস। কোথা থেকে শুরু হবে? রেটি টেস্টিস। তাহলে এই যে এখানে বিশেষ প্রকার একটা জালকাকার মানে অংশ থাকে নালিকাকার, তাকে আমরা বলে থাকি রেটি টেস্টিস, যেখানে এসে স্পামটা কি হয় অ্যাটাচ, মানে স্পামটা ওখানে এসে ধীরে ধীরে জমা হয়। ওখান থেকে জমা হওয়ার পর এবার কি হবে? আলটিমেট টেস্টিস থেকে জিনিসটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে। বেরিয়ে আসা পদ্ধতির নাম হলো ভাষা ইফারেন্সিয়া। কি নাম? যেখান থেকে বেরিয়ে আসবে তার নাম হলো ভাষা ইফারেন্সিয়া। এই ভাষা ইফারেন্সিয়ার মাধ্যমে কোথায় আসবে জিনিসটা? আলটিমেটলি আসবে যে এই যে ডাক্ট আছে না, এই যে এই কম্পার্টমেন্ট টাইপ একটা জিনিস এঁকেছি, এটা একটা ডাক্টকে বোঝাতে চাইছি। এটা কোথায়? এপিডিডাইমিস। কি নামের? এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসে কে কানেক্ট করছে তাহলে? ভাষা ইফারেন্সিয়া। কোথা থেকে? রেটি টেস্টিস থেকে এপিডিডাইমিসে কানেক্ট করছে কে? ভাষা ইফারেন্সিয়া। আমরা দেখতে পাই যে এপিডিডাইমিসের তিনটে পার্ট। একটা হলো ক্যাপুট, ক্যাপুট মানে হলো মাথা, তারপর হচ্ছে কর্পাস, কর্পাস মানে হলো দেহ, এবং কৌডা, কৌডা মানে হলো লেজ। এই বিশেষ শব্দগুলো সব জায়গাতে কম বেশি পেয়েছো। ক্যাপুট মানে হচ্ছে মাথা, কৌডা মানে দেহ, আর কৌডা মানে হচ্ছে লেজ, আর কর্পাস মানে দেহ। তো এই যে যেখানটা আমি একটুখানি এরকম পেঁচিয়েছি, এটা হচ্ছে ক্যাপুট, হালকা সোজা গেছি, এটা হচ্ছে কর্পাস, ধরতে পারো নিচের যে অংশটা এটা হলো কডা। তাহলে এপিডিডাইমিসের তিনটে অংশ, যেটা এনসিআরটিতে নেই কিন্তু কিছু কিছু সময় কোশ্চেন দেয়, তো জানতে পারো, অসুবিধা নেই। এরপর এপিডিডাইমিস যখন শেষ হবে তারপরে শুরু হবে এই আসল বড় ডাক্ট, তার নাম কি? ভাস ডিফারেন্স। অলরেডি তোমাদেরকে ভাস ডিফারেন্স সম্পর্কে কিছুক্ষণ আগে যখন ছবি এঁকেছিলাম ব্যাখ্যা করেছিলাম। এরপর এখান থেকে একটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট দেয়, সেটা হচ্ছে পাথ অফ স্পাম, অর্থাৎ স্পাম তৈরি হওয়ার পর কীভাবে দেহের বাইরে বেরিয়ে আসে। এই যে এতটা এঁকেছি, এরপরে কিন্তু ওই যে ছবিটা এঁকেছিলাম না, ওই ছবিটা খুব ইম্পর্টেন্ট, যেটা এই পাথওয়েটাকে ব্যাখ্যা করতে তোমাদের কিন্তু হেল্প করবে বা তোমরা বুঝতে পারবে। একটা অ্যাডিশনাল জিনিস যেটা আমার প্রয়োজন এখানে বলে দেওয়া, সেটা বলে দিই। দেখো এই যে ভিতরটা পর্যন্ত আছে না ভাষা ইফারেন্সিয়া, এটাকে আমরা বলে থাকি ইন্ট্রা টেস্টিকুলার ডাক্ট। এর মধ্যে যত ডাক্ট আছে, এই এপিডিডাইমিস থেকে যেটা ডাক্টগুলো আছে তাদেরকে আমরা বলে থাকি এক্সট্রা টেস্টিকুলার ডাক্ট। তাহলে এই চারটে ডাক্ট আমরা কি পাবো? ইন্ট্রা টেস্টিকুলার। এর বাইরে থেকে এপিডিডাইমিস থেকে যত ডাক্ট পাবো, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট যা পাবো, এখানে নামগুলো লেখা আছে, এগুলো সব কি হয়ে যাবে? এক্সট্রা টেস্টিকুলার ডাক্ট। মনে থাকে জানো, বিশেষ কিছু কোচিং ইনস্টিটিউটের কোশ্চেনে বা আমাদের কোচিং ইনস্টিটিউটের কোশ্চেনে কিন্তু তোমরা এই ধরনের কোশ্চেন কিছু কিছু সময় পাবে, তখন যেন বলো না আউট অফ এনসিআরটির কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু নিটে আসতেই পারে, না আসার কিছু নেই। এরপর হচ্ছে পাথওয়ে অফ স্পাম। স্পাম পাথওয়ে কি না, স্পাম তৈরি হয় সেমনিফেরাস টিবিউলের মধ্যে, তারপর কোথায় যায়? কিছুক্ষণ আগে বললাম রেটি হচ্ছে টিবিউলি রেকটাই, আর ফর রেকটাই, শুরু হবে আর দিয়ে, রেটি টেস্টিস। টেস্টিসের পর কোথায় আসবে? রেটি টেস্টিসের পর ভাষা ইফারেন্সিয়া, এখান থেকে আসবে ভাষা ইফারেন্সিয়ার পর কোথায় আসবে? এপিডিডাইমিস, তারপর ভাস ডিফারেন্স, এবং তারপরে আলটিমেটলি আসবে কোথায়? ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্টটা একটুখানি আরেকটু ব্যাখ্যা করে দিই। ভাস ডিফারেন্সের মাধ্যমে কি আসে? আলটিমেটলি স্পাম। স্পাম আসার পর আমাদের কিছুক্ষণ আগেই বললাম যে ভাস ডিফারেন্সটা এরকমভাবে ইউরিনারি ব্লাডারের উপর থেকে এরকম করে পেঁচিয়ে আসে। কোথা থেকে পেঁচিয়ে আসে? পিছন দিক থেকে ইউরিনারি ব্লাডারের পোস্টেরিয়র থেকে পেঁচিয়ে আসে, সামনের দিকে আসে। সামনের দিকে আসার পরে আমরা দেখতে পাই যে ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা আসে। কি আসে? ইউরেথ্রা, যার মাধ্যমে ইউরিন কন্টেন্ট করে, তাকে আমরা বলে থাকি ইউরেথ্রা। তাহলে এরকমভাবে ভাস ডিফারেন্স আসে আর এরকমভাবে ইউরেথ্রা আসে। আমি যদি পেনের মাধ্যমে ছবিটা আঁকাই তাহলে দেখো এরকমভাবে হবে। এটা ধরো ভাস ডিফারেন্স, এটা ধরো ইউরেথ্রা, এরকমভাবে এসে একটা নির্দিষ্ট পয়েন্টে কিন্তু জাংশন করে। এই জাংশনের পর যে ডাক্টটা শুরু হয়, এই ডাক্টটা একে বলবো ইজাকুলেটরি ডাক্ট। তাহলে ইজাকুলেটরি ডাক্টের মাধ্যমে কি যাবে? ভাস ডিফারেন্সের কন্টেন্ট অর্থাৎ স্পাম, একইভাবে ইউরেথ্রার কন্টেন্ট অর্থাৎ ইউরিন। তাহলে ইজাকুলেটরি ডাক্টের মাধ্যমে কি যায়? বোথ ইউরিন এবং স্পাম, মনে থাকবে। তাহলে ইজাকুলেটরি ডাক্ট, তারপরে কোথায় আসলো? ইউরেথ্রা, এবং সেখান থেকে ইজাকুলেশন হয়ে গেল। বোঝা গেছে? ইজাকুলেশন হয়ে যদি ফিমেল বডিতে পড়ে তখন তাকে আমরা বলে থাকি একটা শব্দ ইনসেমিনেশন। কি বলে থাকি? ইনসেমিনেশন। শব্দটা যেন মনে থাকে, ফিমেল বডিতে যদি স্পাম ট্রান্সফার হয় তখন তাকে বলে ইনসেমিনেশন, আর নর্মালি যদি বডির বাইরে নিক্ষিপ্ত হয় তখন তাকে বলা হয় ইজাকুলেশন। তো এটাই পুরো টেস্টিস সম্পর্কে একদম পুরো স্ট্রাকচার সম্পর্কে যা কিছু প্রয়োজনীয় এনসিআরটির পুরো একদম জিস্ট আমি একটা জিনিস তোমাদেরকে দিয়ে দিয়েছি। এরপরে যদি কিছু ডাউট থাকে কমেন্ট বক্সে বা মেসেজ করে অবশ্যই জানাও আমাদেরকে। ডাউট ক্লাসে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে এটা পুরোটা কভার করে দেবো। এর কিছু অ্যাডিশনাল জিনিসপত্র আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসে বলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম তোমাদের স্টার্ট করব। আজকের জন্য মেল রিপ্রোডাকশনের লেকচার এতটাই। এরপর আমরা শুরু করবো ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, আর যেগুলো বাকি থেকে যাচ্ছে সেগুলো আমরা পার্টিকুলার যেখানে যেখানে প্রয়োজন আছে আমি সেই জায়গাতে কভার করব। যেমন স্পার্মের গঠন,
বা কিছু রিলেটেবল জিনিস যেমন সিমেন্ট কীভাবে গঠিত হয় বা কোয়াগুলেশন অফ সিমেন্ট, এগুলো সব আমি চেষ্টা করবো স্পারমাটোজেনেসিসে পড়ানো, যদিও ওগুলো খুব একটা বেশি প্রয়োজনীয়তা আমাদের নেই। আজকের জন্য এতটাই। স্টে হেলদি, স্টে সেফ।